তাকে যে বলা হয় যে তার সম্পদ নাই, এই কথাটা কতটুকু মানে মিথ্যা, যেটা হচ্ছে শফিক বলে সেটা আমি একটু বলি। তার 2011 সাল পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্ট, নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ ছিল 100 কোটি টাকা, নিজের অ্যাকাউন্টে, মানে ডকুমেন্টেড প্রুভেন 100 কোটি টাকা। তো তখন তার মনে হইলো যে 100 কোটি টাকা হইলে কিন্তু হচ্ছে আপনার টাকার অ্যামাউন্ট যত বাড়তে থাকে তখন কিন্তু ট্যাক্সের পরিমাণ, সারচার্জের পরিমাণ অনেক বেড়ে যায়। আপনার যখন হচ্ছে নর্মালি যে হয় যে আপনার 3 লাখ টাকা পর্যন্ত হচ্ছে আপনার ধরেন হচ্ছে শূন্য ট্যাক্স, তারপরে হচ্ছে পরবর্তী 1 লাখের জন্য হচ্ছে 10%, তারপরে 15%, তারপরে 25%, অ্যামাউন্টটা যদি একশো কোটি ক্রস করে সেটার হচ্ছে সারচার্জের পরিমাণ অনেক বেড়ে যায়। দেখা যাবে যে হচ্ছে আপনি প্রতি বছর আসলে যা মেক করবেন, যেটা আপনার হচ্ছে উন্নত দেশে যেটা হয় আর কি, তার থেকে বেশি হচ্ছে আপনার ট্যাক্সে চলে যাবে। তো তখন তার মনে হলো যে এই টাকা যদি আমার কাছে রেখে দিই তাহলে তো আমার ট্যাক্সে সরকার, রাষ্ট্র তো টাকা নিয়ে যাবে, এই কাজ তো করা যাবে না। কারণ এই আসাদ যেটা বললো, সুদীদের ব্যবসায় তো লোক তো সে টাকা কাউকে দিবে না, সে টাকা যেমনে পারে সে নিজের কাছে রাখবে। তখন সে করলো, সে ট্রাস্ট করছে দুইটা। একটা মানুষ কতটুকু নার্সিসিস্ট হইতে পারে চিন্তা করেন, সে একটা ট্রাস্ট করছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস ট্রাস্ট, আরেকটা ট্রাস্ট করছে প্রফেসর ইউনুস ফ্যামিলি ট্রাস্ট, আর তার ইউনুস সেন্টার তো আছে। সে করলো কি, তার সকল টাকা 4 কোটি না 5 কোটি রেখে বাকি সকল টাকা হচ্ছে এই তিনটা ট্রাস্টের মধ্যে হচ্ছে দিয়ে দিল, প্রফেসর ইউনুস ট্রাস্ট, তার ফ্যামিলি ট্রাস্ট এবং হচ্ছে ইউনুস সেন্টার, এখানে টাকাগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে। টাকা দেওয়ার সময় সে যে ট্রাস্ট, সে কিন্তু হচ্ছে, আমি আগের প্রোগ্রামে বলেছিলাম যে কোন ধরনের আইন কানুন কিছু তোয়াক্কা করে না, এটা তার হচ্ছে একটা স্বভাবজাত ব্যাপার যে আমি আইন মানবো বা কি করার কি আছে। তো এই যে ট্রাস্টের যে হচ্ছে আপনার কার্যবিধি তৈরি করতে হয়, সাইন করতে হয়, সেখানে সে হচ্ছে লিখে রাখতে যে এই ট্রাস্টগুলোর মেইন কাজ হচ্ছে ডক্টর ইউনুসকে দেখভাল করা, ট্রাস্টগুলোর কাজ হচ্ছে ডক্টর ইউনুসের ফ্যামিলিকে দেখভাল করা, তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী, এভাবে উল্লেখ করা আছে যে তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী, অর্থাৎ তারা যেভাবে চাবে সেভাবে তাদেরকে হচ্ছে দেখভাল করবে। এই ট্রাস্টগুলো তৈরি করা হয়েছে এই কারণে। এখন ট্রাস্টগুলো তৈরি হতে তার লাভটা কি হইলো, তার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট ছিল এই অ্যাকাউন্টে আপনার হচ্ছে তার টাকা কমে গেলে তার ট্যাক্স কম হইলো, রাষ্ট্রকে সে 1 পয়সাও দিবে না, জনগণের প্রতি তার কোনো হচ্ছে দরদ নাই। 2 নম্বর হচ্ছে যে তাইলে কিন্তু হচ্ছে ট্রাস্ট যখন হচ্ছে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস করে ট্রাস্টকে কিন্তু ট্যাক্স দিতে হবে। ট্রাস্ট যদি অলাভজনক হয় তাহলে ট্যাক্স দেওয়া লাগবে না, কিন্তু এই ট্রাস্ট গুলো যেহেতু গঠিতই হয়েছে তার ব্যক্তিগত ভরণ পোষণের জন্য, তাহলে সেগুলোকে ট্যাক্স দিতে হবে। সেখানে ট্রাস্টের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে উল্লেখ করা হয়েছে এই টাকাটা ডক্টর ইউনুস দান করে নাই, টাকাটা ডক্টর ইউনুস লোন দিচ্ছে, তো লোনের উপর তো হচ্ছে আবার ট্যাক্স হয় না। মানে কি পরিমাণ ক্রিমিনাল মাইন্ডসেট থাকলে আপনি এই কাজটা করতে হয়, সে নিজের টাকাটা ট্রাস্টে হস্তান্তর করলো হচ্ছে সে ট্যাক্স দিবে না বলে, আর এইদিকে তার তৈরি করা ট্যাক্স এগুলো হচ্ছে গভর্নিং বডির প্রধান বানাইছে হচ্ছে যে নূরজাহান, তার ভাই ইব্রাহিম, এরকম কয়েকজনকে, বা একদম তার খুব ক্লোজ। তো ট্রাস্ট তার হচ্ছে আপনার যখন অডিট ফাইল জমা দেয় প্রতিবার জমা দিতে হচ্ছে যে এটা হচ্ছে ডক্টর ইউনুসের কাছ থেকে প্রাপ্ত লোন, তো লোনের উপর তো ট্যাক্স হয় না, সো এই ট্যাক্সটা সে দেয় নাই। এখন সে যে হচ্ছে কিছু চায় না, তার প্রমাণটা বলি, এই ট্রাস্টের টাকা দিয়ে 9 কোটি টাকা দিয়ে হচ্ছে গুলশানে তার জন্য ফ্ল্যাট কেনা হচ্ছে। তো আপনি যদি বয়স কথা বিবেচনা করেন, সে কিন্তু এই ইমেজ যে সে হচ্ছে আপনার কি বলে এই গ্রামীণ চেকের কাপড় ছাড়া হচ্ছে পরে না, তারপরে হচ্ছে আপনার কি বলে তার কোনো গাড়ি নেই, এই যে জিনিস এই সম্পূর্ণ হচ্ছে ফেক ইমেজ। সে বারবার কেন হচ্ছে আমি মানে বিদেশ যায়। এবার আমি আজকে এই প্রসঙ্গে আসি, কারণ বাংলাদেশে যখন থাকে তার প্রতিনিয়ত পাবলিক স্পেয়ারে কিন্তু তার হচ্ছে এই ফেক ইমেজটা ধরে রাখতে হয়। আপনার হচ্ছে যে গ্রামীণ চেকের কাপড়, তারপর হচ্ছে ধর নর্মাল গাড়িতে আসতেছে, মানুষজনের সাথে একটু কথা টথা বলতেছে, এই ইমেজটা তার হচ্ছে লম্বা সময় ধরে রাখতে হয় তার নিয়োগকর্তাদের কারণে। এটা সে বেশি দিন সহ্য করতে পারে না, এই কারণে শুধুমাত্র কিন্তু হচ্ছে এই 14 মাসে তার সুবিধা হচ্ছে 14 মাসে 4 লাখ টাকা খরচ করে যাচ্ছে। ডক্টর ইউনূস 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই আপনার হচ্ছে 12 বছরে 160-এর উপরে হচ্ছে বিদেশ ভ্রমণ করছে। তো এভারেজে প্রতি বছর সে হচ্ছে মোটামুটি 12-13টা দেশে যায়, এটা তার স্বভাবজাত অভ্যাস বিগত যুগ যুগ ধরে। এটা যায় তার কারণ হচ্ছে যে তার এই ভন্ডারিটা তো দেশে লম্বা সময় সে ধরে রাখতে পারে না। 9 কোটি টাকায় গুলশানে ফ্ল্যাট, ইউ ক্যান ইমাজিন যে কিরকম লাক্সারিয়াস ফ্ল্যাটে সে হচ্ছে ভিতরে থাকে। সো তার এই ভন্ডামি রূপটা বাইরে আর ভিতরের রূপটা তো হচ্ছে আকাশ পাতাল তফাৎ। তো এই কারণে জাস্ট এই পয়েন্ট আলাদা করে বলে রাখলাম যে এই কথাটা কিন্তু তারা বারবার বলে যে আমার কিছু নাই। এই যে তার প্রতিষ্ঠানগুলা যেগুলার হচ্ছে টোটাল ফাইন্যান্সিয়াল ভলিউম 10 কোটি টাকা, 10,000 কোটি টাকার মতো, তার একক নিয়ন্ত্রণ তার হাতে। সো আজকে তাকে 5 কোটি টাকা লোন দেয়, কালকে অমুককে ডিরেক্টর বানায় হচ্ছে বিদেশ পাঠায়, অমুককে দেয়, এই কাজগুলো হচ্ছে সে করে। তো এটা করে চেঞ্জ করে, এই জাস্ট নার্সিসিস নার্ড, যদি আপনি এক কথা বলতে চান। আসাদ নূর, আপনি বলছিলেন যে ইতালি সফর থেকে তিনি খুব তড়িঘড়ি করে ফিরেছেন, কারণটি কি? আমরা জানি যে বাংলাদেশে এখন সেনাবাহিনীকে নিয়ে খুবই অস্থিরতা আছে। এরই মধ্যে সেনাপ্রধান তার সৌদি আরব সফর কিন্তু বাতিল করেছেন। সফরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, সৌদি আরবের সফর। সেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা এরকম একটা অস্থির সময়ে
আপনি বুঝেন যে কতখানি অস্থির, কতখানি সেন্সিটিভ একটা সময় এখন। এই সময় তিনি ইটালিতে গেলেন এবং তিনি তড়িঘড়ি ফিরলেন, কিসের ইঙ্গিত, আলামতটি কি? পুরো এই 14 মাসেই দেখেন না, তাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে লেজে গোবরে। ঘটানোর আগে আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারবেন না, কারণ এরকম মূর্খামি, মানে এই রাজনৈতিক কিছু ইয়ে থাকে না, দূরদর্শিতা, এদের তো কোনো কিছুই নাই। এখন আপনি এই যে সেনাপ্রধানের সৌদি আরব সফর আর তারটা বাদ দিলাম, আমি যদি অন্যান্য এই যে যাদেরকে অ্যারেস্ট করানোর কথা বলছে তারা 14 জনকে 16 জনকে, তাদের আবার ছবি টবি নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় প্রদর্শন করা হচ্ছে, মানে কি একটা রাজকীয় অবস্থা। কিন্তু এটা কি আসলেই প্র্যাকটিক্যাল? আমার তো মনে হয় না, কারণ মিলিটারি কখনোই তার যে অফিসারই হোক না কেন, সে যাই করুক না কেন, এই ধরনের বিচার টিচারে তারা অভ্যস্ত না, এটা তারা ভালোভাবে নেবে না। এখন বাঘের লেজ দিয়ে কান চুলকানোর মতো অবস্থায় আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইন্টারনাল যে ব্যাপারগুলো একটু দোদুল্যমান অনেকেই বলছেন, আবার অনেকেই বলছেন না সব ঠিকঠাক আছে। আমি জানি না এই ব্যাপারটা, মানে ক্যান্টনমেন্টে কি ঘটছে। তবে আমার মনে হয় আমিনুল্লাহ পলাশ এই ব্যাপারে ভালো উত্তর দিতে পারেন, কারণ তিনি তো তাদের সঙ্গে কাজ করেছেন, তিনি নিরাপত্তা বিশ্লেষক। জি, আমিনুল্লাহ পলাশ। আপা দেখেন যে প্রথমত এই যে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এটা নিয়ে ধরেন হচ্ছে মানুষের মাঝেও কিন্তু সাধারণ মানুষের একটা ধারণা আছে, কি ধরেন হচ্ছে যে আমি ওই ভুলটা আগে ভাঙাই, যে একটা আইন ছিল যে ধরেন হচ্ছে সরকারি কর্মকর্তাদের কেন হচ্ছে আপনার তার স্বীয় দপ্তরে পারমিশন ছাড়া অ্যারেস্ট করা যাবে না, বা আর্মিদের কেন হচ্ছে আপনার যে কোনো ধরনের হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলে সেটা আর্মি অ্যাক্টে নিতে হবে, ক্যান সিভিলিয়ান অ্যাক্টে সমস্যাটা কোন জায়গায়। এই কোশ্চেনটা কিন্তু খুবই ন্যাচারাল এবং মানুষের মনে আসা উচিত যে একটা মানুষ অন্যায় করলে কেন আমি তার হচ্ছে পেশার কারণে তাকে হচ্ছে এক্সট্রা প্রিভিলেজ বলি বা এক্সট্রা হচ্ছে ইন্ডিমিনিটি দিচ্ছি। আসলে বিষয়টা কিন্তু প্রিভিলেজ বা ইন্ডিমিনিটি না। আপনি চিন্তা করেন যে ধরেন একজন ইউনো, ঠিক আছে, তো সে হচ্ছে আপনার বান্দরবনের ডিউটিতে আছে, বান্দরবনের কথা বাদ দেয়, তাহলে এটা আবার অন্যদিকে টার্ন নিবে, যে কোনো ধরেন চাঁপাইনবাবগঞ্জে সে হচ্ছে আপনার ডিউটিতে আছে, এই অবস্থায় তার উপর হচ্ছে আক্রমণ হইলো, ঠিক আছে। তো একটা সাধারণ মানুষের উপর হচ্ছে আক্রমণ হইলে হচ্ছে কি হবে, সাধারণ মানুষের যেহেতু হচ্ছে ওই প্রোটেকশন সে তার মতো প্রোটেক্ট করার চেষ্টা করবে, বাট তার তো ধরেন হচ্ছে সে যদি তার দায়িত্বপ্রাপ্ত এলাকার ভিতরে থাকে, তার হচ্ছে গভর্নমেন্ট তাকে কিছু পরিমাণ পাওয়ার দিয়েছে, সেই পাওয়ার এক্সারসাইজ করবে, এই পাওয়ার এক্সারসাইজ করতে গিয়া কোন ক্যাজুয়ালিটি হইতে পারে, যাকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সে যখন হচ্ছে এই লাইসেন্সটা ইউজ করবে, তার হচ্ছে কোড অফ কন্ডাক্ট আছে কিভাবে সে হচ্ছে লাইসেন্সটা ইউজ করছে। তো আপনি দেখেন যে যারা সরকারি কর্মকর্তা বা আর্মি কর্মকর্তা, তাদের তো ডুয়েল চরিত্র, তারা যে কোনো কাজই করুক না কেন সেটা হচ্ছে এজ এ গভর্নমেন্ট মানে পার্সন হিসেবে করছে বা মিলিটারি পার্সন হিসেবে করছে না, তারা এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি। সো এই জিনিসটাকে যদি হচ্ছে আপনার ক্লিয়ার আপনার ডিফারেন্সিয়েট করতে না পারেন, তাহলে কিন্তু এই অর্গানগুলো কোনোদিনই কাজ করতে পারবে না। বিশ্বের কোনো দেশে আর্মিদের সিভিল কোর্টে আপনার হচ্ছে ট্রায়াল করার রেকর্ড নাই। কেন রেকর্ড নাই? কারণ হচ্ছে আপনি যুদ্ধের ময়দানে যে আর্মি চলে হচ্ছে সুপিরিয়র কমান্ডের ভিত্তিতে, আপনি যুদ্ধের ময়দানে যখন হচ্ছে আপনার কাউকে হচ্ছে আপনার মানে ফায়ার ওপেন করার হচ্ছে অর্ডার দিবেন, সৈনিকের কাজ হচ্ছে ব্লাইন্ডলি সেই কমান্ডটা ফলো করা, তার কোনো কিছু দেখারই কারণ নাই। তো সেই ফায়ারের কারণে অপরাধী মারা যাচ্ছে না নিরপরাধ মারা যাচ্ছে সেটা তো তার বোঝার সুযোগ নাই। এখন আজ থেকে 10 বছর পরে আপনি তাকে হচ্ছে ট্রায়ালে নিয়ে আসবেন, কারণটা কি, তুমি তো ফায়ার ওপেন করছিল যেখানে একজন মারা গেছে। সো এইভাবে দুনিয়ার কোনো দেশে মিলিটারি কাজ করতে পারবে না, নট ইভেন গভর্নমেন্ট। এতে আমাদের আইন এটা কিন্তু খুব ক্লিয়ারলি আছে, দুইটা আইন দ্বারা এই জিনিসটা হচ্ছে এস্টাবলিশ করা। আপনার হচ্ছে আর্মি অ্যাক্ট 1952 আর আমাদের ফৌজদারি কার্যবিধি যেটা হচ্ছে আপনার হচ্ছে 1898 যে, এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে। হ্যাঁ, তারপরেও কিন্তু এর ব্যতিক্রম আমরা দেখেছি, যেমন ধরেন হচ্ছে নারায়ণগঞ্জে 7 মার্ডার বিষয় যখন আর্মি সংশ্লিষ্টতা আসছে, ইমিডিয়েটলি আর্মি তাকে অ্যারেস্ট করেছে, খুব দ্রুত হচ্ছে সেটা হচ্ছে তদন্ত করেছে, তাকে আপনার হচ্ছে আর্মি থেকে সাসপেন্ড করা হয়েছে, সে সিভিল ট্রায়ালে গিয়েছে। কিন্তু আপনি দেখেন এখানে যে ঘটনা ঘটেছে, আপনি কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে টার্গেট করা হয়নি। খেয়াল করে দেখেন, রেলওয়ে ডিরেক্টর ইন্ট যে 5 জন ছিল তাদেরকে হচ্ছে করা হয়েছে, ডিজিএফআই এর ডিরেক্টর ইন্ট যারা ছিল তাদেরকে হচ্ছে আপনার আসামি করা হয়েছে, ডিজিএফআই ডিজিদের 5 জন ডিজিকে আসামি করা হচ্ছে। সো আলটিমেটলি এই পর্যায়ে যদি হচ্ছে এটা এক্সিকিউট, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি কোন আইনে তাকে ধরার চেষ্টা করতেছেন। তাকে হচ্ছে যে এখানে হচ্ছে আপনার আইসিটি যে আইন করছে, নর্মালি খুবই কমন প্র্যাকটিস, সব যারা অল্প আইন জানে তারাও জানে যে আপনার যে কোনো দেশের আপনার ল পাস করতে পারে কেবলমাত্র পার্লামেন্টে, এবং দ্যাট ইজ দা মানে সভ্য হওয়ার বেসিক রীতি হচ্ছে এটা। যদি তা না হইতো তাহলে ধরেন আজকে আমার এলাকায় আমার ক্ষমতা আছে, আমি ইচ্ছে মতো বললাম যে আমার এখানে আইন এটা, যেটা বুঝতে পেরেছি। কিন্তু অনেকেই বলছেন কি যে
ডক্টর ইউনূসের পরিকল্পনা এখানে ভেস্তে গেছে। এখানে তিনি যেই পরিকল্পনা করেছিলেন আসলে ক্যান্টনমেন্টে যেহেতু সাবজেল ঘোষণা করা হয়েছে, এর মধ্য দিয়ে তার যেই পরিকল্পনা ছিল সেটি আসলে বাতিল হয়ে গেছে। না, আমি আসছি আপু ওই জায়গায়, কারণ ওই জিনিসটা একটু ক্লিয়ার করে আমি যা শর্ট করবো। তো ধরেন হচ্ছে যে আপনার এখানে যে অ্যাক্ট, মানে আপনার মাফিয়া তন্ত্র কায়েম করার জন্য যা যা এলিমেন্ট তৈরি হয় সেগুলোই কিন্তু হচ্ছে। তারা ইচ্ছা মতো হচ্ছে প্রজ্ঞাপঞ্জ দিয়ে আইন জারি করতে, মানে আইন চেঞ্জ করতেছে। এই যে আইসিটি একটা, সেটাও কিন্তু অলরেডি 3বার সংশোধন করা হয়েছে, এবং লাস্ট সংশোধন হয়েছে 6 অক্টোবর, যেখানে বলা হয়েছে যে এই চার্জ গঠিত হওয়া মাত্রই হচ্ছে এদের চাকরি থাকবে না। তো আপনি চিন্তা করে দেখেন যে আপনার সরকারি কর্মকর্তা বলেন, সামরিক কর্মকর্তা বলেন, তাদেরকে একটা সিভিলিয়ান কোর্টে চার্জ গঠন করার মাধ্যমে আপনি তাদেরকে চাকরিচ্যুত করতেছেন। আসলে এটা একটা পেন্ডোরার বক্স তারা ওপেন করছে। এখন আপনি যে জিনিসটা বললেন যে হচ্ছে যে ইউনূসের পরিকল্পনা ভেস্তে গেছে, আমার মনে হয় না যে এটার মেইন প্লেয়ার হিসেবে ইউনূস আছে, তার মাথায় এত বুদ্ধি নাই। ঠিক আছে, সে তার না, কেন বলছি না সে চাপের মধ্যে না, সেটা কেন করতেছে দেখেন, এখানে শুধুমাত্র ধরেন হচ্ছে যে আপনার পলিটিক্যাল ইস্যুকে নিয়ে আপনার হচ্ছে টার্গেট করে হচ্ছে কাউকে সাজা দেওয়ার বিষয় চেষ্টা করা হচ্ছে, বিষয়টা মোটেও এরকম না। কিন্তু আপনার মিলিটারিতে কি হচ্ছে, আপনার উগ্রপন্থীদের আপনার হচ্ছে বিস্তার, মিলিটারিতে একটা বড় অংশের মাঝে হচ্ছে আপনার মৌলবাদী চিন্তা চেতনা আছে। হ্যাঁ, এবং তারা তো ধরেন হচ্ছে প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য শুনেছেন, সেখানে তাজুল ইসলাম বলেছেন যে একজনকে গুলি করেছে, তার আগুন ধরে গেছে। ওই তো হচ্ছে যে এরকম হচ্ছে আপনার হচ্ছে রম্য রচনা করতেছে, এটা তো বললাম না যে সকল এলিমেন্টে তোরা হচ্ছে মকারিতে পরিণত করেছে। এই তাজুলই তো বলছিল যে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে হচ্ছে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়েছে, সেটা আবার কোর্টে এসে বলেছে। এখন কেউ যদি ধরেন এরকম মূর্খের মতো আলোচনা করে এটা এস্টাবলিশ করতে চায়, আপনি সেটাকে তো থামানো কঠিন, কিন্তু আপনাকে সার্বিক বিষয়টা কোন দিকে যাচ্ছে এটা বুঝতে হবে। এখানে এটা শুধুমাত্র ইউনূসের গেম প্ল্যান না, এটা বেসিক্যালি হচ্ছে আসলে জামাতের গেম প্ল্যান। সোফার আই আন্ডারস্ট্যান্ড, জামাত এবং হচ্ছে মৌলবাদীদের গেম প্ল্যান, আপনাকে বুঝতে হবে এটা। এবং সাধারণ মানুষ কিন্তু এখনো বুঝে নাই। তার কারণটা হচ্ছে আপনি এই পলিটিক্যাল কানেক্টিভিটি সূত্র ধরে এই কিছু মানুষকে ভিক্টিমাইজ করার চেষ্টা করতেছেন। আপনি ধরে নিচ্ছেন যে এদের সাথে যেহেতু হচ্ছে পলিটিক্যাল একটা টাচ আছে, এটা রিটেলিয়েশনটা কম হবে। সেম জিনিস কিন্তু 5ই আগস্টে পরে হয়েছে। আপনি দেখছেন যে হচ্ছে মব হয়ে যা হোক না কেন, শুধুমাত্র মানুষজন মনে করছে হচ্ছে, সাধারণ মানুষজন একটা সার্টেন টাইম পর্যন্ত মনে করেছে টার্গেট শুধুমাত্র আওয়ামী লীগের। আজকে কিন্তু সারা দেশের 18 কোটি মানুষের বিপদের উপরে আছে। তো মিলিটারির ক্ষেত্রে কিন্তু সেম কাজ। এটা যদি তারা হজম করতে পারতো, পরের লেয়ারে আরো লোকজন নিয়ে আসতো। এবং তারা কোন জায়গায় করবে, তারা আপনার হচ্ছে গোলাম আজমের ছেলে আজমিকে হচ্ছে তারা আধ্যাত্মিক নেতাতে পরিণত করতে চায়, এবং এটা এক্সিকিউট করতে পারলে এক্স্যাক্টলি সেটাই হবে। তারা 2 দিন পরে হচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ডের মতো তারা হচ্ছে ইসলামিক রেজিস্ট্যান্ট আর্মি তৈরি করবে। এক্স্যাক্টলি কিন্তু সেই দিকে যাচ্ছে। আপনি মেজর জিয়া কোথায় আছে জানেন? মেজর জিয়া যে হচ্ছে 3টা আপনার হচ্ছে আপনার ইয়াতে জুলহাসনের হত্যাকাণ্ড, তারপর হচ্ছে অভিজিৎ রায় হত্যাকাণ্ড, এবং হচ্ছে আপনার জাগৃতি প্রকাশনের দীপন রাইট। সো ওনার হত্যাকাণ্ডে, সেই হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত সে এখন থাকে হচ্ছে বনানী ডিওটিসি। সে প্রতিদিন হচ্ছে মিটিং করে হচ্ছে আপনার গুম কমিশনে গিয়ে। গুম কমিশনের যে বিচারপতি মনিরুল ইসলাম, সে হচ্ছে মেজর জিয়ার হচ্ছে মামা। এই যে নাবিলা ইদ্রিস সুন্দর সুন্দর ফেসবুক পোস্ট দেয়, সে হচ্ছে তার কাজিন।